এত সকাল সকাল মন্দিরে কেন মাসিমা? সেমন্তীর কথাটা শুনেই মুখের দিকে তাকিয়ে আবার চোখটা বন্ধ করে নিয়ে অত্যন্ত ভক্তি ভরে প্রণাম করতে লাগলেন। সকালে মন্দিরে এলেই সেমন্তীর সাথে দেখা হয় সুরমা দেবীর, আর সেই সূত্রেই চেনা জানা সেমন্তীর সাথে। সাদা লালপাড় গরদের শাড়িতে বছর ৬৫ সুরমা দেবীকে ভীষণ সুন্দর লাগছে। না, দিল না। বেঁচে থাকতে থাকতে আর বোধ হয় কোনোদিনও দেখতে পাবো না। মা গো মা, তুমি ওর মঙ্গল করো, ভালো রেখো ওকে। কথাগুলো বলতে বলতেই চোখ খোলেন সুরমা দেবী। প্রণাম সেরে উঠে দাঁড়ান। চোখের কোণে জল চিকচিক করছে। এই প্রথম সুরমা দেবীর করুণ মুখখানি দেখে সেমন্তীও একটু অবাক হয়। এতদিন ধরে মন্দিরে আসছেন, আজকের মতো আর কোনো দিন সুরমা দেবীকে এভাবে দেখেনি সে। নাও মা, প্রসাদ নাও বলে সেমন্তীর দিকে এগিয়ে যায়। সেমন্তীও দুহাত পেতে প্রসাদ গ্রহণ করে। তখন কি যেন বলছিলে মা? কথাটা ভালো করে শুনিনি, খারাপ ভেবো না যেন। আসলে তখন প্রণাম করছিলাম তো তাই। না মাসিমা, খারাপ কেন ভাববো? কিন্তু আপনার চোখে জল কেন? মন খারাপ নাকি? তখন প্রণাম করতে করতে কি একটা বলছিলেন যেন, আর দেখতে পাবো না। যদিও জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা এটা ভেবেও একটা অজানা কৌতূহল মনের মধ্যে খচখচ করছিল সেমন্তীর মধ্যে। সুরমা দেবী বলেন, আজ আমার একমাত্র নাতির জন্মদিন, তাই পুজো দিতে এসেছিলাম। ও, তা আপনি একা কেন? আপনার বৌমা আসেনি? আপনার সঙ্গে মন্দিরে আসতে পারতো তো। আর একা? সে অনেক বড় ব্যাপার মা। কিসের বড় ব্যাপার? ঘটনা সবটা খুলে না বললে তুমি বুঝতে পারবে না। সেমন্তী বুঝতে পারে সুরমা দেবীর মনে লুকিয়ে আছে আক্ষেপের ঘন কুয়াশা। সেমন্তী প্রস্তাব দেয়, চলুন না, এই সকালে ঘাটে সিঁড়িতে গিয়ে বসি। অসুবিধে না থাকলে আমাকে বলতে পারেন। মনের কথাগুলো বলতে পারলে হয়তো চাপা যন্ত্রণা থেকে কিছুটা হালকা হওয়া যাবে। সুরমা দেবীও যেন সেমন্তীকে উপশমের মলম হিসেবে পেয়ে যায়। আজ সেমন্তীরও ছুটি, তাই কোর্টের তাড়া নেই। কাজের যা চাপ, তার উপর বিভিন্ন কেস লড়তে হয়। আসলে সেমন্তী একজন অ্যাডভোকেট। ভালোই হয়েছে, আজ কিছুটা সময় গঙ্গার ঘাটে বসে মাসিমার সাথে কাটাই, মনে মনে ভেবে নেয় সেমন্তী। সুরমা দেবী আর সেমন্তী দুজনেই এসে বসে পড়ে ঘাটের সিঁড়িতে। গঙ্গার ঘাটে সকালের মৃদু বাতাসে হালকা হালকা ঠান্ডা অনুভূত হয়। সুরমা দেবী বলতে শুরু করেন, আজ প্রায় ৬ বছর আগের ঘটনা। সকাল থেকে বাড়িতে সানাই বাজছে, আত্মীয় স্বজন সকলকে নিয়ে সারা বাড়িতে হই হুল্লোড়। আমার ছোট ছেলের বিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠান মিটে গেছে, এবার মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠাতে হবে। ছেলের গায়ে হলুদ পর্ব মিটলে তবেই মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠানো যাবে, আর সেটাই রীতি। সুরমা দেবীর কথা থামিয়ে সেমন্তী জিজ্ঞাসা করে বসে, মাসিমা, তাহলে আপনার 2 ছেলে? হ্যাঁ মা, আমার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে দমদমে। তা আপনি বড় ছেলের বিয়ে দেননি? বড় ছেলের বিয়ে তো আগেই হয়ে গিয়েছে। বড় ছেলের বিয়ের 1 বছর পরেই ছোট ছেলের বিয়ে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বলুন তারপর। হ্যাঁ, গায়ে হলুদের তত্ত্ব সাজিয়ে দিয়েছে আমার বড় বৌমা। তত্ত্ব নিয়ে গাড়িতে যাবে আমার জামাই আর বড় ছেলে। তারপর আর যেন কথাগুলো বলতে পারলেন না সুরমা দেবী কিছুক্ষণের জন্য। চোখ দিয়ে বাঁধ ভাঙা বন্যার মতো জল গড়িয়ে পড়তে লাগলো। সবই অদৃষ্ট মা, সবই অদৃষ্ট। তা না হলে এত কষ্ট সহ্য করতে হয়? তারপর যা ঘটল সেটা কল্পনার বাইরে।
মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব দিয়ে ফিরে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সৌভাগ্যক্রমে জামাই প্রাণে বেঁচে গেলেও আমার বড় ছেলের শেষ রক্ষা হলো না। মাথায় গুরুতর আঘাত নিয়ে হসপিটালে ভর্তি হয়। কোনো রকমে বিয়ের অনুষ্ঠানটুকু সে রাতে সম্পন্ন হলেও আমার বড় ছেলেকে বাঁচানো যায়নি। ভোরবেলা খবর পাই আমার সমু আর নেই। সুরমা দেবীর চোখে তখন জল, শাড়ির আঁচলে চোখ মুছতে থাকেন। সকাল সকাল সেমন্তীর মনটাও দুঃখে ভরে ওঠে। কাঁদবেন না মাসিমা, আজকে আপনার নাতির জন্মদিন, এমন দিনে আপনি কাঁদছেন? সত্যিই তো, এমন দিনে কাঁদতে নেই। সুরমা দেবী বলে ওঠেন, মাসিমা তাহলে বাড়িতে আপনার আর কে কে আছেন? আমরা বুড়ো বুড়ি, ছোট ছেলে আর ছোট বৌমা। উমা, এই যে বললেন আজ আপনার নাতির জন্মদিন, নাতি মানে আপনার ছোট বৌমারই ছেলে তো? না না, ছোট বৌমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি। অনেক ডাক্তার দেখাচ্ছে, ঠাকুর দেবতা করছে, কিছুতেই কিছু হচ্ছে না। খুব কষ্ট পায় মেয়েটা। অত বড় বাড়িটায় একটা বাচ্চা না থাকলে মানায়? একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, আপনার বড় বৌমা তাহলে কোথায়? সে কি আপনার বাড়িতে থাকে না? আবার এদিকে বলছেন আপনার নাতির জন্মদিন আজ। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। নাতি হচ্ছে আমার বড় বৌমার ছেলে, আমাদের বংশ প্রদীপ। তাহলে আপনার নাতি এখন কোথায়? অনাথ আশ্রমে। মানে? হ্যাঁ, আমার একমাত্র নাতির জায়গা মিলেছে অনাথ আশ্রমে। সেসব অনেক ঘটনা। ছোট ছেলের বিয়ের ঠিক কদিন আগে আমার বড় ছেলে সমু অফিস থেকে ফিরে চা খেতে খেতে জানালো, একটা খুশির খবর আছে মা, তুমি ঠাম্মি হতে যাচ্ছ। কত বড় যে আনন্দের খবর তা বলে বোঝাতে পারবো না। সব সুখ কি সবার কপালে সয়? আমার সমু সে সুখ আর দেখতে পেল না। তারপর তো সব শেষ হয়ে গেল। ছেলের জন্মের আগেই সমু চলে গেল। কয়েকদিন পর বড় বৌমার বাপের বাড়ির লোকজন এসে ওকে নিয়ে যেতে চাইল। গর্ভস্থ ভ্রূণ নষ্ট করে ওরা বিয়ে দিতে চায়। বড় বৌমা যেতে তখন রাজি হয়নি এবং সকলের সামনে বলল, সমুর স্মৃতি কিছুতেই মুছে ফেলতে পারবো না। আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। এইভাবে আরো 3 মাস কেটে গেল। বড় বৌমার যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখিনি। আমি শোকাতুর হলেও একটি মেয়ের মনের অবস্থা তো বুঝি। কদিনই বা বিয়ে হয়ে এসেছে, তার উপর এই অবস্থা। হঠাৎ একদিন বড় বৌমার মা এসে মেয়েকে তাদের বাড়ি নিয়ে যেতে চায়। বলল এই সময় মেয়েদের তার বাপের বাড়ি থাকাটা জরুরি। আর না করিনি। সত্যিই তো, নিজের মায়ের কাছে থাকলে অনেক ভালো থাকবে এই সময়, এটাই ভাবলাম। তারপর একদিন খবর পাই সমুর ছেলে হয়েছে। সঙ্গে সঙ্গেই ছুটে যাই আমরা সবাই, যেন সমুর মুখখানা বসানো মুখের ওপর। সমু নেই, সমুর ছেলে সে তো আমার বংশের প্রদীপ। অনেকটা কষ্ট যেন লাঘব হয়, কিন্তু না, কষ্ট লাঘব হলো না, বরং কষ্ট আরো বেড়ে গেল। ওরা আমার বাড়িতে আর আসতেই দিল না বড় বৌমাকে। 1 বছর যেতে না যেতেই আমার সমুর স্মৃতিও হারিয়ে গেল। ওরা আবার ওদের মেয়ের বিয়ে দিল। মেয়ে বিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছে, কারণ মেয়েটা সারা জীবন পড়ে আছে। এত কম বয়সে আমার মেয়ে হলেও আমিও তাই করতাম, কিন্তু বাচ্চাটাকে ওরা দিল না, অনাথ আশ্রমে দিয়ে দিল। আজ আমার সেই বংশ প্রদীপের জন্মদিন, যে কিনা অনাথ আশ্রমে বড় হচ্ছে। তার মঙ্গল কামনায়
আজ এই ভোরে মন্দিরে এসেছি। আচ্ছা মা, আমরা কি কোনোভাবেই ফেরত পেতে পারি না আমার নাতিকে? সব কিছু শুনে সেমন্তীর মনটাও খারাপ হয়ে যায়। কি যে বলবে সেই সান্ত্বনার ভাষা যেন খুঁজে পাচ্ছে না। তবে আইনিভাবে কিছু করা যায় কিনা সেটাও ভাবতে থাকে সেমন্তী। ঠিক আছে মাসিমা, দেখছি কি করা যায়। চলুন মাসিমা, আজ ওঠা যাক। আমি আপনার মনটাই আজ খারাপ করে দিলাম জানতে চেয়ে। না রে মা, কষ্টের কথা বলতে না পারলে হালকা হওয়া যায় না। বাড়ি ফিরে সেমন্তীরও কিছুই যেন ভালো লাগে না। সুরমা দেবীর করুণ মুখটা বারবার মনে পড়ে সেমন্তীর। এক একজন মানুষের জীবনে এক এক রকম কষ্ট। আমরা কি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারি না? সুরমা দেবীর এমন কথাটাই বারবার মনে পড়ছিল সেমন্তীর। সত্যিই তো, কিছু একটা করা যেতে পারে। সেমন্তী নিজে একজন অ্যাডভোকেট। আজ যদি তার নিজের বাড়ির কেউ হতো, তাহলে কি চুপ করে থাকতে পারত? হয়তো না। আসলে সেই তো অনাথ, যার পিতা মাতা মারা গেছেন অথবা চিরতরে তাদের ত্যাগ করেছেন। সাধারণভাবে যার বাবা মা দুজনেই মারা গেছে তাকে অনাথ বলে থাকে। যখন পশু পাখির কথা চিন্তা করা হয় তখন কেবল মায়ের কথাটাই বিবেচনা করা হয়। যদি মা চলে যায় তাহলে বাবার অবস্থা যাই হোক না কেন, বাচ্চাটি অনাথ হিসেবে বিবেচিত হয়। প্রাপ্তবয়স্ক অবস্থায় যার পিতামাতা মারা গেছেন সাধারণত তাদেরকে অনাথ বলা হয় না। এই শব্দটি মূলত তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যাদের মা বাবা নিজেদের ভরণ পোষণে সক্ষম নয়, এমন অপ্রাপ্তবয়স্ক সন্তানকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু এক্ষেত্রে বাবা মারা গেলেও মা তো পৃথিবী ছেড়ে যায়নি। সন্তানের দায়ভার এড়িয়ে যাওয়ার জন্যই নিজের সংকীর্ণ সুখের কথাই ভেবে নিজে মুক্তি পেয়েছে বাচ্চাটিকে অনাথ আশ্রমে পাঠিয়ে। জন্মের সময় ভগবান বোধ হয় কপালে লিখে দেন কে কোথায় থাকবে। রাজার হালে যার থাকার কথা সে কিনা বড় হবে অনাথ আশ্রমে, অনাথের পরিচয়ে। এ ভারী অন্যায়। তাই সেমন্তীও ঠিক করে নেয় যেভাবেই হোক অন্তত আইনি পথে ফেরাতেই হবে। এরপর থেকে সেমন্তী বাচ্চাটিকে ফিরিয়ে আনার জন্য যে আইনি পথ সেই ব্যবস্থা করতে থাকে। অনাথ আশ্রমে যোগাযোগ করে। তবে অনাথ আশ্রম থেকে ইচ্ছে করলেই তো বাচ্চা নিয়ে আসা যায় না। বাচ্চাটিকে ফেরাতে গেলে উপায় দত্তক নিতে হবে। এদিকে সুরমা দেবীর ছোট ছেলেরও কোনো সন্তান নেই, তাই ইচ্ছে করলেই তারা দত্তক নিতে পারে। দত্তক নিলে সুরমা দেবী আবার তার নাতিকে ফিরে পাবেন। এদিকে বাচ্চাটিও তার মা বাবার পরিচয়ে বড় হবে, আর সেটা তার নিজের বাড়িতেই। সেমন্তী সমস্ত বিষয়টি সুরমা দেবীকে জানায়। এটা শোনার পর সুরমা দেবী বলেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমাদের কারো কোনো আপত্তি নেই। তুমি শুধু বাচ্চাটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। 2 বছর পরের ঘটনা। সুরমা দেবীর বাড়িতে আজ জন্মদিনের অনুষ্ঠান। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। দেখতে তো একেবারেই বাবার মতো হয়েছে গো দিদি। এক আত্মীয়ার এমন কথায় সুরমা দেবী বলে ওঠেন, শুধু দেখতেই নয়, স্বভাবও আমার সমুর মতোই। আজ বাড়িতে কত লোকজন, আনন্দে আত্মহারা বাড়ির সবাই। একমাত্র নাতির জন্মদিন বলে কথা। সেমন্তীও অতিথি হিসেবে নিমন্ত্রিত। কি মাসিমা, আপনি আজ খুশি তো? সেমন্তীর এমন কথায় সুরমা দেবী বলে ওঠেন, খুশি মানে? কতটা যে খুশি বলে বোঝাতে পারবো না।
আজ সব কিছু তোমারই জন্যই। অনাথ আশ্রম থেকে আমার নাতিকে ফিরিয়ে এনেছো বলেই তো আজ আমার বাড়ি আনন্দ আশ্রম হতে পেরেছে। তোমার এই ঋণ আমরা কোনো দিনও ভুলতে পারবো না মা। জন্মদিনে কত বড় যে উপহার আমাকে দিয়েছো। মাসিমা, আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র। আইনি পথে আমি যতটুকু করতে পারি ততটুকুই করেছি মাত্র। সেদিন তোমাকে সবটুকু না বললে হয়তো এ যন্ত্রণার কোনো দিন অবসান হতো না। কষ্ট যন্ত্রণা চেপে রাখতে নেই, মুখ ফুটে কখনো কখনো কোথাও প্রকাশ করতে হয়। আজ আমার আদরের সম্পদ সারা বাড়িতে কি সুন্দর করে আলো জ্বালিয়ে রেখেছে। কথাগুলো বলে সুরমা দেবী এক অনাবিল শান্তি অনুভব করে নাতিকে বুকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে তোলেন। সারা বাড়ি জুড়ে আজ শুধুই খুশির বন্যা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।